আমি গতবারে কাশ্যপ গোত্র নিয়ে খানিক আভাস দিয়েছি এবং তার মূল খানিকটা ধরবার চেষ্টা করেছি। আমাদের এই গোত্র সম্পর্কিত ব্যাপারগুলো অত্যন্ত জটিল এবং কঠিন, কারণ এগুলো তো ওই ঋষি বংশ নিয়ে ভাবনা। বৈদিক যারা মন্ত্রদ্রষ্টা ঋষি ছিলেন, একেবারে সোজাসুজি তাদের কাছ থেকে বংশ পরম্পরায় যে নেমে আসছে, এইভাবে জিনিসগুলো তো দেখানো। ফলে এতকাল পরে তার জটিলতা গোত্র নিয়ে প্রচুর বেড়েছে। অনেকের অনেক প্রশ্নও আছে এবং সব প্রশ্নের উত্তর দেওয়াই সম্ভব নয়। এই কারণে যে দেখুন, খেয়াল করে দেখবেন, এখন লোকে বাবা ম্যাক্সিমাম তার বাবা এই পর্যন্ত বলতে পারে, তার আগের জনই আর নাম স্মরণ থাকে না, এইরকম একটা অবস্থা। সেখানে আমাদের পূর্বপুরুষদের ক্ষেত্রে আমরা দেখেছি 7 পুরুষের নাম সবসময় মনে থাকে না বলি একদম লেখা থাকতো, এবং যে কোনো শ্রাদ্ধকাল, উপনয়নকাল, বিবাহকাল, এই সব পর্বকাল উপস্থিত হলে, যেখানে নান্দিমুখ শ্রাদ্ধ করতে হতো বিবাহকালে, বৃদ্ধি শ্রাদ্ধ যাকে বলি, সেসব জায়গায় এই 7 পুরুষের নাম করে আশীর্বাদ চাইতে হতো। ফলে সেখানে গোত্র উল্লেখ করতে হতো, নিজের গোত্র সহ। যাই হোক, সেসব কথা পরের ব্যাপার, কিন্তু আমি আদতেই বলে রাখছি যে গোত্র ব্যাপারটা খুব জটিল। আমি যথাসম্ভব সহজে বোঝাবার চেষ্টা করছি, এবং আপনারা একবার আমি যে বলে যাব, আমি মনে করি না যে তাতে আপনারা সবটা বুঝতে পারবেন। এবং আমি অনুরোধ করব, যাদের সেই ইন্টারেস্ট আছে তারা দ্বিতীয়বার কিংবা তৃতীয়বার শুনবেন। না হলে যে খুব মনে থাকবে কিংবা খেয়াল করবেন কিংবা বুঝতে পারবেন, তা কিন্তু নয়। তাই বলে আমি অবদ্ধ জিনিস বলছি না, আমার কাজই খুব কঠিন জিনিসকে সহজ করা। সেটাই আমি সারা জীবন চেষ্টা করেছি। দেখুন, গোত্র কথাটা আমরা যখন প্রথম এই স্কুলে টুলে পড়ছি, তখন অলংকার পড়তে হতো স্কুলে। বাংলা অলংকারের একটা কনসেপ্ট ধারণা দেওয়া হতো, উপমা, সাধারণ অলংকারগুলো, উপমা, রূপক, উৎপ্রেক্ষা ইত্যাদি। সেখানে শ্লেষ অলংকার, যেগুলো শব্দালঙ্কার, যেটা একটা শব্দ উচ্চারণ করলে 2 কি 3টে অর্থ হতে পারে, সেখানে বাংলায় আমরা এটা প্রথম শিখেছিলাম, এবং সেটা আমার এখনো পর্যন্ত মনে আছে। অন্নদামঙ্গলের সম্ভবত একটা, ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের সম্ভবত একটা লাইন ছিল, একটা, যাকে তখনকার দিনে বলতাম শ্লোক, একটা শ্লোক ছিল, একটা পয়ার ছিল এইরকম, যে গোত্রের পার্বতী পরিচয় দিচ্ছেন, অন্য রূপে আছেন তিনি, তার নিজের পরিচয় দিচ্ছেন। সেখানে জিজ্ঞাসার উত্তরে বলছেন, গোত্রের প্রধান পিতা মুখ বংশজাত, পরম কুলীন স্বামী বন্দ্য বংশ খ্যাত। আপনাদের খেয়াল থাকবে যে মুখোপাধ্যায় এই শব্দটা কিন্তু, কিংবা মুখার্জি, যদি আচার্য ধরেন তাহলে মুখ আচার্য, তার থেকে মুখার্জি, আর বন্দ্য আচার্য, ব্যানার্জি তার থেকে, এমনিতে বন্দ্যোপাধ্যায়, উপাধ্যায় যদি ধরেন, সন্ধি করলে তাই দাঁড়াবে। এই যে মুখবংশজাত, তাহলে প্রথমে মুখোপাধ্যায় এরকম মনে হবে, এটা একদম মধ্যযুগীয় ভাবনায় বলা হয়েছে। কিন্তু শ্লেষটা কোথায়, অলংকারের মধ্যে এখানে অর্থটা দ্বিতীয় কোথায়? বলছেন গোত্রের, আমার তোমার পিতার নাম হচ্ছে গোত্রের প্রধান পিতা মুখ বংশজাত। আমার তো এইটা বলতেই একটু সময় লেগে যাচ্ছে। গোত্রের প্রধান, এই যে গোত্র বলা হলো, তার অনেকগুলো
যেটাকে আমরা গোত্র বলি, অনেকগুলো পরিবারের একটাই গোত্র হয়, সেই গোত্রের প্রধান বলে আমার যিনি গোত্রের প্রধান আমার পিতা, তিনি মুখবংশজাত। এখানে মুখবংশজাত মানে মুখ্য বংশজাত, অর্থাৎ অত্যন্ত মুখ্য মানে কি প্রধান, সেই রকম মানে একটা যত বংশ আছে তাদের মধ্যে মুখ স্বরূপ এইরকম আর কি প্রমুখ একজন, সেই বংশে আমার পিতা জন্মগ্রহণ করেছেন। অথচ খেয়াল করে দেখুন এই শব্দের অর্থ কীরকম হয়। গোত্র মানে, গো মানে অনেকগুলি অর্থ হয়। গো মানে সূর্যের কিরণ, গো মানে পৃথিবী, এখানে অবধারিতভাবে পৃথিবী। তো গাং ত্রায়তে, যারা যিনি এই পৃথিবীকে টলটলায়মান অবস্থা থেকে বেঁধে রেখে দিয়েছেন, একটা গভীর প্রাচীর তৈরি করে বেঁধে রেখে দিয়েছেন, তার মানে হচ্ছে পর্বত। তার মানে পার্বতীর পিতা হচ্ছেন হিমালয়, হিমবান গিরি। হ্যাঁ, সেই হিমালয় যিনি, তিনি হচ্ছেন গোত্রের প্রধান। তার মানে তিনি পর্বতের মধ্যে যেমন প্রধান, তেমনি গোত্রেরও প্রধান। এই দুটো অর্থ কিন্তু হচ্ছে। যত গোত্র আছে সেই সব গোত্রের মধ্যে প্রধান কি করে হয় সেরকম গোত্রের কথা পরে আসবে। হ্যাঁ, গোত্রের প্রধান এমনও হতে পারে যে গোত্রের প্রধান বলতে কিন্তু প্রবরও বোঝায়। এই প্রবর কথাটা কি তারা পরে বলবো, এখন নয়। অর্থাৎ গোত্র প্রবর্তক প্রধান যে মানুষটা, তাকে প্রবর বলে, তিনি হচ্ছেন আমার পিতা। তার মানে পর্বত শ্রেষ্ঠ হিমালয় আমার পিতা। পরম কুলীন স্বামী, মধ্যযুগে কুলীন প্রথা কিভাবে চলেছে সেখানে বলছেন পরম কুলীন স্বামী। আর দেখুন এই ব্যানার্জি, চট্টোপাধ্যায় অনেকেই এদের কুলীন ব্রাহ্মণ ছিলেন। ফলত সেখানে ওই জায়গায় যে স্বামীর কথা বলছেন সম্ভবত তারও দুটো তিনটে বিয়ে বলে ইনি একটু শ্লেষ করছেন, কিন্তু মানে যেন গঙ্গার সঙ্গেও তার বিয়ে হয়েছে, অমুকের সঙ্গেও তার বিয়ে হয়েছে, এরকমভাবে তিনি একটা শ্লেষ করে বলছেন পরম কুলীন স্বামী বন্দ বংশ খ্যাত। বন্দ মানে বন্দনীয়, যাকে সকলে বন্দনা করে। শিবকে কে না বন্দনা করে? তাহলে সেই রকম অর্থে পরম কুলীন, আমার কিন্তু পরম কুলীন স্বামীকে নিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন গোত্র নিয়ে। আমি এই গোত্রের ব্যাপারে যে জটিলতা এই প্রথম শুনেছিলাম, তখন থেকে আমি গোত্র সম্বন্ধে খুব খুব সচকিত হয়ে থাকি। কারণ এখানে একটা অর্থ, আর গোত্র শব্দের আরও অর্থ হয়। গো মানে কিরণ, সূর্যের কিরণ। এবং সেখান থেকে দেখুন গোত্র কথাটা মানে কীরকমভাবে সূর্যের কিরণকে যিনি আচ্ছাদন করে, তাহলে একটা শব্দ দেখুন, আমি যদি সূর্যের কিরণ থেকে রক্ষা করে, তার মানে রৌদ্র থেকে যে ত্রাতাকে যদি আপনি এই পরবর্তীকালের প্রাকৃত ভাষার মধ্যে নিয়ে আসেন, তাহলেই আলটিমেটলি ছাতা এসে যাবে। তার মানে ত্রাতা থেকে ছাতা, রৌদ্র থেকে রক্ষা করে বলে ছাতা, ত্রাতা ছাতা। তাহলে এও কিন্তু গোত্র শব্দের একটা অর্থ। গোত্র শব্দের মানে অর্থাৎ গোত্র মানে ছত্র, মানে ছাতা। আর একেবারে ক্রুড ফর্ম যেটা গোত্র বলতে ঋগ্বেদের মধ্যে ছিল, সেটাকে গোশালা বোঝাতো। অর্থাৎ যেখানে গরুরা থাকতো সেটাকেই গোত্র বলা হতো। তার মানে অনেকগুলি গরু যেখানে একত্রে রয়েছে, সেই গোশালাটার নামও কিন্তু গোত্র ছিল। এবং এখান থেকেই কিন্তু অনেকগুলি পরিবার, অনেকগুলি ক্ল্যান যে জায়গায় একটা 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 বংশপ্রবর্তক ঋষি থেকে তৈরি হয়েছেন, তারা এক জায়গায় আছেন যে, কিংবা অন্য জিওগ্রাফিক্যালি অন্য জায়গায় থাকলেও তারা যে একই পরিবারভুক্ত, এই গোত্র শব্দটা কিন্তু ওই গোশালার থেকে প্রথম প্রবর্তিত হয়।
আরও কী করে সেটা হয় সেটা পরে বোঝানোর চেষ্টা করব। আর একটু শুধু বলার যে গোত্রের যে প্রধান তাকেই বোধহয় প্রবর বলা ভালো। পরবর্তী সময়ে সে প্রসঙ্গে আসছি। আমি গোত্রের মানে ডেভেলপমেন্টটা কীভাবে হয়েছে সেটা আগে বলবার চেষ্টা করি। মহাভারতে যখন আমি বলেছি, এর আগে যখন গীতার কথা বলেছি অনেকগুলি গীতা মহাভারতে আছে। শুধুমাত্র কৃষ্ণ অর্জুনকে বলছেন যে গীতা, সেই গীতা ছাড়াও আরও অনেকগুলি গীতা আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে পরাশর গীতা। সেই পরাশর গীতার মধ্যে একটা জায়গায় প্রশ্ন আসছে, মানে শান্তি পর্বের যে মুখ্য ধর্ম পর্ব, সেখানেই সম্ভবত এটা আছে। সেখানে বলা হচ্ছে, একটা প্রশ্ন তোলা হচ্ছে, বলছেন নানান সংশয় দেখিয়ে গোত্র সম্বন্ধে বলা হচ্ছে যে আচ্ছা, একা প্রজাপতি ব্রহ্মা, তার থেকেই তো সব কিছু জন্মেছে, সেখানে আবার গোত্র, এই নানান রকম গোত্রের কথা এখানে আসে কী করে, এই প্রশ্নটা তোলা হচ্ছে। আর এও তো সত্য যে মানুষের মধ্যে বহু রকমের গোত্র রয়েছে। সেখানে এই প্রশ্নটা তোলা হচ্ছে মহাভারতে যে ব্রাহ্মণা একেন জাতানাম নানাত্তম গোত্রাত কথম। এক ব্রহ্মা থেকেই সব যখন জন্মেছে, তাহলে আবার গোত্র ফত্র নিয়ে আবার আলাদা করে বহুনি ইহ হি লোকে বৈ গোত্রাণি মনীষাত্তম। তার মানে অথচ দেখছি এত এত গোত্র আছে। তার মানে মহাভারতের আমলেই এত এত গোত্র আছে। এই সংশয় ওঠার পরেই প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে যখন, তখন বলছে মূল গোত্রগুলি প্রজাপতি ব্রহ্মার চারজন পুত্র, প্রজাপতি ব্রহ্মার পুত্র চারজনের নামে মূল গোত্র তৈরি হয়েছিল। খেয়াল করে দেখুন, 4টে ঋষির নামে প্রথমে মহাভারতে বলা হচ্ছে যে সেটা হচ্ছে মূল গোত্রানি চত্বারি, অর্থাৎ 4টি মূল গোত্র আছে। সমুৎপন্নানি পার্থিব, অর্থাৎ ব্রহ্মার পুত্র হিসেবে 4জনই একমাত্র তাদের থেকে মূল গোত্রগুলো চালু হয়েছে। তারা কারা? অঙ্গিরা, কশ্যপশ্চৈব, বশিষ্ঠ ভৃগুরেবচ। অর্থাৎ অঙ্গিরা, কশ্যপ, বশিষ্ঠ এবং ভৃগু, এই 4জন হচ্ছে মূল গোত্রের লোক। বলছেন তাহলে অন্যান্য গোত্রদের যে নাম শোনা যাচ্ছে তারা কি? বলছেন এই 4জন হচ্ছেন একদম আর্ষেয় গোত্র, অর্থাৎ ঋষি গোত্র, একেবারে ব্রহ্মার পুত্র হিসেবে তারা আছেন। তখন প্রশ্ন হচ্ছে যে তাহলে অন্যান্য গোত্রদের কি করে হচ্ছে? তারা বলছেন তারাও তপস্যার মাধ্যমেই তৈরি হয়েছেন, সেই সব ঋষিরা। কিন্তু তাদের যে কর্মের মাহাত্ম্যে যারা ঋষি তৈরি হয়েছেন, তার মানে কর্মের দ্বারাও ঋষি হওয়া যেত। শুধুমাত্র জন্মের দ্বারাই ঋষি হননি, কর্মের দ্বারাও ঋষি হওয়া যেত। তার মানে ধরা যাক বিশ্বামিত্র আগে ক্ষত্রিয় ছিলেন, পরবর্তীকালে তিনি ঋষি হয়েছেন, ব্রাহ্মণ হয়েছেন, ঋষি হয়েছেন। সেখানে যখন বলা হবে যে সর্বানুক্রমণী, ধরা যাক কাত্যায়নের সর্বানুক্রমণী, সেখানে বলা হচ্ছে মধুচ্ছন্দা, যার নামে প্রথম ঋগ্বেদের মন্ত্র অগ্নিমীরে পুরোহিতম। মধুচ্ছন্দা হচ্ছেন বিশ্বামিত্রের ছেলে। সেখানে বলা হচ্ছে কি বৈশ্যামিত্র, বিশ্বামিত্র থেকে একটা তদ্ধিত প্রত্যয় করে, অর্থাৎ বিশ্বামিত্রের ছেলে। এখানে গোত্রই বলা হয়ে গেল, অর্থাৎ বৈশ্যামিত্র মধুচ্ছন্দা। তার মানে ইনি কর্মের দ্বারা ঋষি হয়েছেন। তার মানে শুধুমাত্র ব্রহ্মার পুত্র হিসেবেই যারা ঋষি তারা নয়, অন্যান্য কর্মের দ্বারা, তপস্যা কর্মের দ্বারাও অনেকে ঋষি হয়েছেন। কর্মতো অন্যান্য গোত্রাণি সমুৎপন্নানি পার্থিব।
নামধেয়ানি তপসা তানি চ গ্রহণং মতম গ্রহণং গতম, তাদেরও তো গ্রহণম সতাম, গ্রহণম সতাম মানে সাত্ত্বিক লোকেরা, সাধু মানুষেরা, দক্ষ মানুষেরা, তারা কর্মের দ্বারা যারা ঋষি হয়েছেন তাদের কথাও মানতে হবে, তারাও গোত্র প্রবর্তক ঋষি। মহাভারতের এই চতুর্গোত্রের যে ব্যাপার, 4টে গোত্র, মূল গোত্রানি, যেটা বলা হলো যে অঙ্গিরা, কশ্যপ, বশিষ্ঠ এবং ভৃগু পণ্ডিতজনেরা, তাদের মধ্যে সেভি বৈদ্য খুব পণ্ডিত লোক ছিলেন। তিনি বই লিখেছেন নানান রকম, তার মধ্যে একটা বইয়ের মধ্যে এই আলোচনা করছেন। কিন্তু কি যেন ডাইনাস্টিজ অব ইন্ডিয়া, মোটামুটি একটা হিস্টোরিক্যাল বই, হিস্ট্রির বই, অবধারিত অ্যাবসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। সিভি বৈদ্য রামায়ণ মহাভারতের অত্যন্ত পারদর্শী মানুষ, একজন অত্যন্ত পণ্ডিত মানুষ। তিনি এই মূল গোত্রানিটা খুব ধরবার চেষ্টা করেছেন, ধরে বলছেন যে এরাই হচ্ছে প্রথম যারা, দিজ আর অল এরিয়ান ঋষিজ, মানে প্রথম যে আর্য ঋষি বলতে যাদের বোঝায় তারা এই 4 জন। যদিও এই কথাটাকে অনেকেই আপত্তি করবারও কিন্তু হেতু আছে বলে মনে করেছেন অনেকে, হ্যাঁ। এবং সেসব মানে শ্রীবিবদ্ধের বক্তব্য হচ্ছে যে এই 4 ঋষির কথা বলে তিনি আর্যায়নের বোধহয় প্রথম পর্যায়ে সূচনা করছেন, এবং তার মতে অবধারিতভাবে এরিয়ানস আর ইনভেডার্স, এখনকার মতো সবাই যেরকম হঠাৎ নাচতে আরম্ভ করেছে যে এরিয়ানরা সব এদেশেই ছিলেন। যাই হোক, শ্রীবৈদ্যরা সেটা মানেন না, আমি নিজেও ব্যক্তিগতভাবে সেটা খুব মত প্রকটন করি না। যাই হোক, যতখানি আমার বিদ্যে আছে, তিনি বলছেন যে এই 4 জন ঋষি হচ্ছেন এরিয়ান ঋষি, অর্থাৎ আর্যায়নের প্রথম পর্যায়ে সূচনা করছেন তিনি এদের দিয়ে। কিন্তু অন্যদিকে বৌধায়ন শ্রৌত সূত্র, সেটা অত্যন্ত পুরনো, অন্তত খ্রিস্টপূর্ব 3rd 4th সেঞ্চুরির খ্রিস্টপূর্ব। সেই সময় তিনি মানে তার শ্রৌত সূত্রের যে প্রবরাধ্যায়, অর্থাৎ গোত্র প্রবরের অধ্যায় আছে। প্রবর অর্থাৎ প্রবর মানে একটা প্রধান গোত্র প্রবর্তক ঋষি, যিনি গোত্রটাকেও স্টার্ট করেছেন, সেই যে ঋষি তাকে বলে প্রবর। সেইখানে বৌধায়নের শ্রৌতসূত্রের মতো জায়গায় তিনি বলছেন যে প্রবরাধ্যায়ে ওই 4 জন ঋষির কথা ছেড়ে দিয়ে বলা হচ্ছে বিশ্বামিত্র, যমদগ্নি। বিশ্বামিত্র আর যমদগ্নি কিন্তু অলমোস্ট একটা মামা ভাগ্নের পর্যায়ে পড়বে বলে আমার যদ্দূর ধারণা, কারণ ঋচিকের ছেলে হচ্ছেন যমদগ্নি, যমদগ্নির ছেলে হচ্ছেন সেই বিখ্যাত পরশুরাম, যাকে রাম জামদগ্ন বলা হয়। বিশ্বামিত্র তার মানে বলা উচিত যে মামার ঘরের মানুষ যাকে বলি, হ্যাঁ। তিনি কৌশিক বংশ, কৌশিকের জায়গায় বংশের ধারায় আসছেন। সেখানে বিশ্বামিত্র ক্ষত্রিয় হিসেবে জন্মাচ্ছেন, পরে তিনি ব্রাহ্মণ হয়েছেন, তার ফলে তারও একটা ঋষি বংশ তৈরি হয়েছে। সেখানে ওই শ্রৌতসূত্রে বিশ্বামিত্র, যমদগ্নি, ভরদ্বাজ, গৌতম, অত্রি, বশিষ্ঠ এবং কশ্যপের মতো 7 জনকে সপ্তর্ষি নাম দিয়ে বলা হচ্ছে অগস্ত্য হচ্ছেন 8ম। সেবিবৈদ্যরা বলছেন এটা হচ্ছে এরিয়ানাইজেশনের 2য় পর্যায়। এটা মানব কি না মানব সেটা অন্য কথা, আমার এত ভাবার দরকারও নেই। আমরা মনে করি মূল গোত্র যাই থাকুক, সেখান থেকে পরবর্তী পর্যায়ে এরাও ঋষি পদবাচ্য হয়েছেন, অতএব এদের নামেও গোত্র তৈরি হয়েছে। হয়তো এরা একটু পরবর্তী, যদিও বশিষ্ঠ কশ্যপের কথা মূল গোত্রের মধ্যেই ধরা আছে, কিন্তু অত্রি কিংবা গৌতমের কথা ধরা হয়নি। কিন্তু এই 2য় পর্যায়ে অত্রিমুনির সঙ্গে একেবারে
চন্দ্রবংশের ওনা বলছিল, শ্রীবৈদ্য বলছিলেন ওই বশিষ্ঠ ইত্যাদি করার পর ওনারা সূর্যবংশের প্রতীকটা আগে দেখাচ্ছেন, যে সূর্যবংশ তৈরি হচ্ছে সেখান থেকে, যারখানে রামচন্দ্র হচ্ছেন প্রখ্যাত পুরুষ। হ্যাঁ, আর ইনি বলছেন যে অত্রিমণির সূত্রে চন্দ্রবংশের সূত্রপাত ঘটছে, এবং বৈদ্যের এই কথাটা তর্ক যুক্তি দিয়ে অনেক চেষ্টা করেছেন, অনেকে ভাঙবারও চেষ্টা করেছেন, এবং তাদেরও তর্কযুক্ত কিছু কম নয়, কিন্তু সেসব কথা আমরা এখানে বলাটা ঠিক হবে না। মানে বৈদ্যের ব্যাপারটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট ভিউ, দ্য গোত্র ঋষি is a son or rather a descendant of one of the 7 rishis, Saptarshi, with the addition of the 8th Agastya, who is outside the well-known Saptarshis of according to the dictum of Bodhayana. Saptanam Saptarshinam Augastashtamanang yad apatyam, apatyam মানে ছেলে, তৎ গোত্র মিথ্যা চক্ষতে, তাকেই গোত্র বলে। এই ঋষিদের যেই গোত্র শুরু হয়। এখন বৌধায়ন তার শ্রুতসূত্র গ্রন্থে যা লিখছেন, যেটা বিশ্বামিত্র, যমদগ্নি, গৌতম, অত্রি, বশিষ্ঠ, কশ্যপ, ভরদ্বাজ ইত্যাদির সম্বন্ধে অগস্ত্যকে নিয়ে যে 8 জনের কথা বলছেন, এই ছেলেরা, এই যে এদের ছেলেরাই কিন্তু পিতার যে গোত্র সেটা উচ্চারণ করছে, এবং সেখান থেকেই গোত্রের পরম্পরা তৈরি হয়েছে বলে অনেকে মনে করেন। এবং পুরোপুরি বৌধায়নের সূত্রটা হলো এই রকম: বিশ্বামিত্র, যমদগ্নির ভরদ্বাজোথ গৌতম, অত্রির বশিষ্ঠ, কশ্যপ ইত্যেতে সপ্ত ঋষয়, তেষাম সপ্তর্ষীণাম, যেটা আমি আগে বললাম, অগস্ত্যাষ্টমানাং ইয়দ অপত্যম তদ গোত্রম। এই অগস্ত্যকে নিয়ে যে এই 8 জন ঋষির যারা ছেলে এই যে তৈরি হলো, সেটাই গোত্র। অর্থাৎ এই যে বংশ পরম্পরা নামছে, এদের প্রবর্তক হচ্ছেন এই সব ঋষিরা। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে তাহলে গোত্রটা সত্যি কাকে বলে? গোত্র মানে প্রথমত একটা জিনিস মনে রাখতে হবে, আমি যেমন প্রথমে কিছু কিছু অর্থ বললাম, প্রাথমিক অর্থ গোত্র মানে হচ্ছে সমূহ, অর্থাৎ অনেকগুলি সমূহ। এই যে সমূহ অর্থাৎ সমজাতীয় মানুষের একত্রীকরণ যাকে বলি, সমজাতীয় মানুষ, তাদের যদি একত্রীকরণ করা হয় এবং সেখানে যদি একটা বংশ পরম্পরা নেমে আসে, সেটাকেই গোত্র বলে। সমান গোত্রীয়, অর্থাৎ অনেকেই বলেছেন সমান উদক পিণ্ডকা, অর্থাৎ উদক পিণ্ড ইত্যাদি যাদের একসঙ্গে দিতে হয়, পরম্পরা অনুসারে দিতে হয়, তারা অথর্ববেদ, সেখানে এই অর্থটা কিন্তু ধরা হয়েছে। বলা হচ্ছে যে বিশ্বগোত্র বলে একটা শব্দ উচ্চারণ করা হচ্ছে, বানস্পত্য সংভৃত উস্ত্রয়াভীর বিশ্বগোত্র, মানে কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তরীয় সংহিতা। এখানে সোজাসুজি বৈদিক যজ্ঞ এবং যাজ্ঞিকতার সঙ্গে যারা জড়িত, সেখানেই গোত্র শব্দের স্পষ্ট উল্লেখ পাওয়া যায়, যেটা অথর্ববেদে বলেছে যে বিশ্বগোত্র মানে একসঙ্গে একত্রীকরণ হয়েছে যে কতগুলো পরিবার, তাদেরকে গোত্র বলছে। কতগুলো পরিবার একত্রীকরণ হয়েছে, তাদের একটা গোত্র। এইভাবে গোত্র প্রথম আসে। কৃষ্ণ যজুর্বেদীয় যে তৈত্তরীয় সংহিতা, সেখানে রাজসূয় যজ্ঞের প্রসঙ্গে সেখানে বলা হচ্ছে যে ভৃগুবংশীয় ভার্গব এখানে ঋগ্বেদের ঋত্বিক, মানে ঋগ্বেদের ঋত্বিককে বলা হতো হোতা, তিনি দেবতাকে আহ্বান করেন। কিন্তু
তার নাম না বলে বলা হচ্ছে ভার্গব হোতা ভবতি, অর্থাৎ অর্থাৎ ভৃগু বংশের, ভৃগু গোত্রের একজন তিনি হোতা হয়েছেন। ভাবুন একবার, সেখানে নাম পর্যন্ত করা হচ্ছে না, নামের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু যিনি গোত্র প্রবর্তক ঋষি ছিলেন ভৃগু, সেই ভৃগুর নামে বলছেন ভার্গব হোতা। ঋগ্বেদীয় তৈত্তিরীয় সংহিতা অর্থাৎ অথর্ববেদের সময় খ্রিস্টপূর্ব অন্তত পক্ষে, যদি আমাদের ওয়েস্টার্ন না হয় ইস্টার্ন ধারণাটা করেন, তাহলে সেক্ষেত্রে খ্রিস্টপূর্ব 2000 বছর। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তখনই গোত্রের চেহারা নেওয়া হচ্ছে, ভার্গব হোতা ভবতি। তখন বুঝতে পারি যে একজন বংশকর পিতা, প্যাট্রিয়ার্ক, এখানে প্যাট্রিয়ার্ক হিসেবে কিন্তু ভৃগুকে গোত্রকারক পিতা হিসেবে পাওয়া যাচ্ছে। তাহলে এই যে ভৃগু ভার্গব গোত্রের একজন, তিনি রাজসূয় যজ্ঞ করছেন, তার হোতা হতে পারেন তিনি। আবার ওই তৈত্তিরীয় সংহিতাতেই আরেকটি পংক্তিতে দেখা যাচ্ছে, সেখানে এই রকমটা বলছেন, এই রকমটা কখনোই দেখা যাবে না যেখানে পরপর দুজন জামদগ্নিও আছেন, অর্থাৎ পরপর দুজন যমদগ্নির গোত্রের লোকেরা থাকবেন, এরকম হবে না। বলা হচ্ছে যাদের চুল পাকা, যারা বুড়ো হয়েছেন, তস্মাৎ পলিতৌ জামদগ্নিও, তার একেবারে বর্ণনা দিয়ে বলা হচ্ছে দুজন জামদগ্নিও, অর্থাৎ যমদগ্নির গোত্রের ঋষি, ন সংজানাতে, এক জায়গায় দুজন থাকেন না, তার মানে একজন থাকবেন সেখানে, তিনি যমদগ্নির, অর্থাৎ তিনি গোত্র প্রবর্তক ঋষি হিসেবে যমদগ্নি আছেন। আমার যে কথাটা বোর লাগতে পারে, কিন্তু কথাটা একটু ধৈর্য ধরে আপনাদের শুনতে হবে, কোনো উপায় নেই। এই পংক্তি থেকে বোঝা যাবে যে যজুর্বেদের সময়কালে যমদগ্নি সেই পুরাতন কোনো প্রজাপতি ঋষি, এবং সেই সময়ের মধ্যেই তার বংশের অধস্তন পুরুষেরা যমদগ্নীয় বা জামদগ্ন নামে খ্যাত হয়ে গেছেন, কেননা তাদের গোত্রকারক ঋষি হচ্ছেন যমদগ্নি। তাহলে ভার্গব বা জামদগ্ন এইসব ঋষিদের নাম একটা তদ্ধিত প্রত্যয় করে, যেরকম আমি একটু আগেই বললাম বৈশ্বামিত্র মধুচ্ছন্দা, তার মানে বিশ্বামিত্রের গোত্রের মানুষ তিনি। এরমভাবে করতে করতে উপনিষদের যুগে কিন্তু গোত্র ব্যাপারটা বেশ ভালোভাবে চালু হয়ে গেছে, অর্থাৎ বেদের পরবর্তীকালে ব্রাহ্মণ গ্রন্থগুলোর সময়, তার পরবর্তীকালে আরণ্যক গ্রন্থগুলোর সময়, তার পরবর্তীকালে উপনিষদ, তখন কিন্তু একটা গোত্রের ব্যাপার খুব ভালোভাবে এসে যাচ্ছে। প্রশ্ন উপনিষদ আছে একটা, জানবেন আপনারা, পুরাতন উপনিষদ, প্রশ্ন উপনিষদ, সেখানে প্রশ্ন দিয়েই শুরু হচ্ছে যে ব্রহ্ম কী। সেখানে প্রশ্ন উপনিষদের আরম্ভেই ব্রহ্মনিষ্ঠ কতগুলি ছাত্রকুলকে দেখা যাচ্ছে, যারা ব্রহ্মনিষ্ঠ, সেই ছাত্রদের দেখা যাচ্ছে, তাদের বলা হচ্ছে এখানে সুকেশা ভরদ্বাজ গোত্রের মানুষরা আছেন ছাত্র হিসেবে, ব্রহ্মচারী, সৌত্রায়নী গর্গগৌত্রীয়রা আছেন, কৌশল্য আশ্বলায়ন আছেন। এই যে কৌশল্য অর্থাৎ কুশল, তার একটা গোত্র, বৈদর্ভী ভার্গব, তার মানে ভার্গবের সঙ্গে আবার একটা বিশেষণ লেগে গেল। আর বৈদর্ভী ভার্গব বলতে আমার নিজের ধারণা হয় যে একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, যেহেতু বিদর্ভ একটা নগর ছিল, খুবই নামকরা একটা নগর ছিল বিদর্ভ, তার মানে সেখানকার লোকেদের, অর্থাৎ যে ভার্গব গোত্রীয়রা বিদর্ভে থাকেন, এই জন্যই হয়তো বৈদর্ভী ভার্গব, কবন্ধী কাত্যায়ন, এইসব নামগুলো শোনা যাচ্ছে। আমি নামগুলো কঠিন হলে উচ্চারণ করলাম এই জন্যে যে উপনিষদের মধ্যে এই ধরনের নামগুলো বারবার আসবে, এবং শ্রৌতসূত্র, ধর্মসূত্র, যেখানে প্রতিটি আচার আচরণের
মধ্যে যে পৃথকত্ব তৈরি হচ্ছে, অর্থাৎ পৃথক পৃথক, সেখানে কিন্তু এই গোত্রের কথাও মাঝে মাঝে আসছে যে অমুক গোত্রীয়রা এইরকম করেন আর অমুক গোত্রেরা এইরকম করেন। তার মানে গোত্র নাম স্মরণ করার পেছনে একটা মনস্তত্ত্বও কিন্তু কাজ করছে। আমি অমুক গোত্রের, আমি ভার্গব, এর মানে কিন্তু ব্রাহ্মণের মধ্যেও আবার একটা বৈশিষ্ট্য তৈরি হচ্ছে যে আমি কিন্তু ভার্গব। ঠিক যেরকমটা মধ্যযুগে ছিল, আমি কিন্তু কুলীন, আমি কিন্তু মুখোপাধ্যায়, আমি যে সেও এনে এরকম ঘোষাল ফোষাল নই, আমি মুখোপাধ্যায় মামুন। এ মধ্যযুগে প্রচুর পরিমাণ এরকম হয়েছে। মধ্যযুগে কেনই বলবো যে বলা উচিত যে ওই বিদেশি শব্দগুলো বেশ ভালো। প্রি মডার্ন বলতে ব্রিটিশ এজও বোঝাবে, মধ্যযুগও বোঝানো যায়। ফলত এই প্রি মডার্ন এজ যেটা, সেখানে একটা গোত্রের উল্লেখ করে একটু প্রাধান্য পাওয়ার যে চেষ্টা, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে হয়েছে। এবং সেটা কোন আমল থেকে হচ্ছে, যখন মনুসংহিতার টিকাকার মেধাতিথি তিনি প্রায় নির্লজ্জভাবেই বলছেন যে যেমন অনেক পুরুষদের মধ্যে পুরুষত্ব ব্যাপারটা সাধারণ, কমন হলেও ব্রাহ্মণত্বের ব্যাপারটা যেরকম বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ অনেক পুরুষদের মধ্যে আমি ব্রাহ্মণ, এটা যেরকম বিশিষ্টতা তৈরি করে, সেরকম অনেক ব্রাহ্মণদের মধ্যে আমি বশিষ্ঠ, আমি ভার্গব, আমি বৈশ্বামিত্র, এই ধরনের যে স্পেশালাইজেশন, একটা নিজেকে স্পেশাল ব্যাপারটা, এও কিন্তু গোত্র নাম স্মরণ করার পেছনে একটা, আমি বলবো দিস ইজ এ সর্ট অফ, এটা আইডেন্টিটি ক্রাইসিস বলবো না, কিন্তু দিস ইজ এ সর্ট অফ আইডেন্টিটি যেটাতে একটা বিশেষতা তৈরি করত। মেধাতিথি লিখছেন, যথৈব সমানে পুরুষত্বে, সমস্ত পুরুষেরা একই রকম সমান, সেখানে ব্রাহ্মণত্ব আদি বিশেষ, সেখানে কেউ যদি বলে আমি ব্রাহ্মণ, সেখানে যেন বিশেষত্ব তৈরি হয়। এবং সমানে ব্রাহ্মণত্বে, সমানে ব্রাহ্মণত্বে, সমান ব্রাহ্মণরা সবাই সমান, ঠিক আছে, তাদের মধ্যে বশিষ্ঠাদি গোত্রভেদ প্রতিগোত্রঞ্চ সমানার্ষেয়ানি, গোত্র প্রতিগোত্র, অর্থাৎ অমুক গোত্র, আমি কিন্তু উল্টো দিকে আছি, আমি প্রতিগোত্রের মানুষ, মানে তিনিও কম যান না। অর্থাৎ ওই যে সিবি বৈদ্য বললেন না মূল গোত্রানি, তার ক্ষেত্রে আবার কিন্তু প্রতিগোত্র যারা তৈরি, যারা কর্মের দ্বারা ব্রাহ্মণ হয়েছেন, ফলে গোত্রের প্রয়োজন কিন্তু প্রথম বোধহয় প্রয়োজন হচ্ছে এইরকম একটা স্পেশালিটি প্রতিষ্ঠা করার জন্যে। এইখানেই বারবার এই প্রশ্নটা আসছে যে কিমি তৎ গোত্রং নাম, তাহলে কি, তাহলে গোত্র মানে তাহলে কি দাঁড়ালো? গোত্র হচ্ছে সেই আদি পুরুষের নাম, যিনি তার বিদ্যা, বিত্ত, শৌর্য এবং ঔদার্য ইত্যাদি গুণে খ্যাততম হয়ে উঠেছিলেন বলেই কিন্তু তার সেই খ্যাততম নামটি একটা কুল কিংবা বংশের একটা মর্যাদা তৈরি করেছে। ফলত এখানে এইরকমভাবেই বলা হচ্ছে যে ব্রাহ্মণদের এক একটা কুল সেই খ্যাততম পুরুষের নামে যে নামাঙ্কিত হয়েছে, ভৃগু, গালব, এদের নামে নামাঙ্কিত হয়েছে। আদিপুরুষ সংজ্ঞাকারী, আদিপুরুষই সেই সংজ্ঞা তৈরি করেছেন, যাকে আমি বলছিলাম আইডেন্টিটি, স্পেশাল আইডেন্টিটি, সংজ্ঞাকার। কেমন করে সেই সংজ্ঞা তৈরি হয়েছে? বিদ্যা, বিত্ত, শৌর্য ঔদার্য ইত্যাদি গুণযোগেন খ্যাততম যেন কুলং বপদিষ্যতে, যেন কুলং বপদিষ্যতে, তার ফলে কুলের নাম হয়ে গেছে যে আমি অমুক গোত্র। হ্যাঁ, ব্রাহ্মণানাঞ্চ তৈরেব ভৃগু গালবাদিভি, এভাবে ভৃগু গোত্র, গালব, এরমভাবে গোত্রের নাম তৈরি হয়েছে। ওই যে মূল গোত্রানি, তার থেকেও যে এতগুলো নাম তৈরি হলো, তাদের কিন্তু আমরা
উপনাম বলতে পারছি না, অর্থাৎ তার একটু ক্ষুদ্র এটা বলতে পারছি না। কিন্তু শ্রৌতসূত্রে বশিষ্ঠগণের যে সমস্ত মানে আশ্বলায়ন শ্রৌতসূত্র, খুব বিখ্যাত গ্রন্থ, খ্রিস্টপূর্ব শতাব্দীর, সেখানে কতগুলো বিভাগ উপবিভাগ আছে। সেখানে উপবিভাগটা করা হচ্ছে বশিষ্ঠদের সম্বন্ধে, মানে শুধু বশিষ্ঠের বংশধরেরা যারা আছেন তাদেরই বিভাগ উপবিভাগ করা হচ্ছে, এবং সেই উপবিভাগগুলোও কিন্তু গোত্র নামে পরিচিত। বৌধায়ন শ্রৌতসূত্রের সঙ্গে এটা মিলে যাবে। তারা বলছেন সহস্র সহস্র গোত্র আছে, তখনই সেটা তৈরি হয়ে গেছে, কিন্তু তাদের প্রবর কিন্তু 49টা। এই প্রবরের কথাটা আসছে, অর্থাৎ গোত্র প্রবর 49টা গোত্র প্রবর। গোত্রানান্তু সহস্রাণী, তার মানে বহু বহু গোত্র আছে বটে। প্রচ্যুতান নর্বুদানি চ, প্রচ্যুতানি মানে এক একটা বংশ থেকে এক একটা যে লতিকা তৈরি হয়েছে, বংশ লতিকা, হ্যাঁ, মেয়ের ঘরের বিয়ে, ছেলের ঘরের বিয়ে, নানানভাবে যে তৈরি হয়েছে, তাতে কি হয়েছে যে এত গোত্র, তারা কারা? প্রচ্যুতানি, এক একটা গোত্র থেকে প্রচ্যুত মানে আলাদা আলাদা হয়ে গেছে যে সমস্ত গোত্রগুলো, সেখানে আলাদা আলাদা হয়ে গেছে বলতে এরকম বলছি, যেমন ধরুন একটা মেয়ের বিয়ে হলো, তখনই দেখবেন গোত্রান্তর হচ্ছে। আমি তৎকালীন দিনের নিয়মের কথা বলছি, এখনকার কথা বলছি না। গোত্রান্তর মানে কিন্তু তুমি এই পিতার যে পুত্র ছিলে, তোমার অন্য পিতা তৈরি হয়ে গেল। এই যে গোত্রান্তর, অর্থাৎ শ্বশুর ঘরটা তার পিতার ঘর হিসেবে চিহ্নিত হয়ে গেল। এখন এটা পরবর্তীকালে এর সংশোধন যা হয় হোক, কিন্তু তখন এই রকম ছিল। এখন এই যে প্রচ্যুতানি, এই শব্দটার অর্থ আমি এই জন্যে বলছি যে এক একটার থেকে চ্যুত হয়েছে, চ্যুত মানে কিন্তু এগুলো ডিগ্রেডেড নয়, এক একটার থেকে যে ছিন্ন হয়েছে এক একটা বংশ, সেইখানে প্রবর কিন্তু 49টা। 49 এব ঈশাং প্রবরা ঋষি দর্শনাথ। প্রবর ঋষি কিন্তু এই 49টা মাত্র, তাতে গোত্র অসংখ্য হতে পারে। তার মানে গোত্রের থেকেও কিন্তু গোত্র প্রবর্তক যে একজন, তার ইম্পর্টেন্সটা বেশি দাঁড়িয়ে গেল, তিনি কিন্তু প্রবর ঋষি। এটা আমি একটু ইংরেজিতে বলি যে যিনি অন্যতম প্রধান, যিনি ধর্মশাস্ত্র লিখেছিলেন অন্তত 7-8 খণ্ডে, তার মতো পণ্ডিত ধর্মশাস্ত্র অর্থাৎ ইন্ডিয়ান যে জুরিসপ্রুডেন্স থেকে আরম্ভ করে, ইন্ডিয়ান আইনের বই থেকে আরম্ভ করে, প্র্যাকটিসের বই থেকে আরম্ভ করে, স্মৃতিশাস্ত্র, ধর্মসূত্র, এর যে বই, তাতে এখনো পর্যন্ত অদ্বিতীয় পণ্ডিত হচ্ছেন পিভি কানে। ওর মতো পণ্ডিত একটাও হয়েছে বলে আর মনে করি না, এত বড় পণ্ডিত তিনি। একটা সময় ছিল যখন পিভি কানে একটা কথা বলা মানে দ্যাট ইজ ফাইনাল, তাছাড়া অন্য কিছু হতে পারে না, এবং এখনো পর্যন্ত বোধ হয় তাই। তিনি বলছেন মানে শেষ কথা বলছেন। সেই পিভি কানে লিখছেন, দ্য জেনারেল কনসেপশন about Gotra is that it denotes all persons who trace descent in an unbroken male line from a common male ancestor. When a person says, I am Jamadagni Gotra, he means that he traces his descent from ancient says Jamadagni by আনব্রোকেন মেল ডিসেন্ট। এটা কিন্তু গোত্র। সেখানে মহাভারত 2-3 জায়গায় এবং পুরাণে গোত্রের বিভাগ নিয়ে যেসব অবিন্যস্ত আলোচনা আছে, সবসময় তো পুরাণগুলোর মধ্যে একত্রই আলোচনাগুলো থাকে না, গবেষকরা সেগুলো এক জায়গায় নিয়ে আসেন। সেখানে শ্রৌতসূত্রের যে একটা মানে বৌধায়ন শ্রৌতসূত্র, সেখানে
সেখানে যে প্রবরাধ্যায়, এই প্রবর শব্দটা একটা পারিভাষিক নাম, কিন্তু গোত্রের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেল, এবং গোত্রের সঙ্গে তার সঙ্গতি খানিকটা আলোচনা না করলে পরে গোত্রের মূল্য থাকবে না। প্রত্যেকটি গোত্রই লক্ষণীয়। এটা প্রত্যেকটি গোত্র 1, 2, 3 অথবা 5 জন ঋষির সঙ্গে যুক্ত আছে, কিন্তু কখনোই তা 4 জন ঋষি বা 5-এর অধিক ঋষি তার সঙ্গে যুক্ত থাকে না। প্রবরের মজাটা হচ্ছে এই। এটা কেন সে আমি বলতে পারবো না, কিংবা বলতে পারতাম যদি আরও যেসব পড়াশোনা করেছি সেগুলো আপনাদের কাছে গ্রহণীয় হতো। সে জায়গায় এটা নয় বলি আমার মনে হয়, যে আমি আমার বিদ্যাবত্তা এখানে ফলাবো আর আপনারা ধৈর্য ধরে শুনবেন। আমি এই ধৈর্যটা খুব একটা আশা করি না, কারণ আমার নিজেরই বোধহয় অত ধৈর্য নেই। যাই হোক, সেটার মধ্যে যাচ্ছি না। কেন এটা তার মধ্যে যাচ্ছি না, কিন্তু ওনারা বলছেন যে 1, 2, 3, কিন্তু 4 নয়, কিন্তু 5-এরও বেশি নয়। এই প্রবর ঋষি এরাই তৈরি করেন। ঋষি নামের সঙ্গে যুক্ত নয়, এবং 3 বা 5-এর অতিরিক্ত ঋষি নামের সঙ্গে যুক্ত নয়। এই রকম এই 5 জন ঋষি কিন্তু গোত্রের প্রবর তৈরি করতে পারেন, কখনো বা 3 জন ঋষিও তৈরি করতে পারেন, কিন্তু নো মোর দ্যান 5। অর্থাৎ একটা লোকের গোত্র বলতে হলে তাকে 5 জন প্রবরের নাম উল্লেখ করতে হবে, নয় 3 জন প্রবরের নাম উল্লেখ করতে হবে। আপনারা অবাক হবেন শুনলে, এই সেদিন আমরা যখন পড়াশোনা করছি MA ক্লাসে, সেই সময় আমাদেরও গুরু, আমরা তাকে পাইনি। পট্টাভিরাম শাস্ত্রী বিখ্যাত মানুষ ছিলেন, তিনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াতেন। আশুতোষ মুখার্জি তাকে নিয়ে এসেছিলেন এখানে পড়ানোর জন্য, অসামান্য বৈদিক পণ্ডিত তিনি। তার কথা অনুসারে এই রকম যে একজন লোক যদি নিজেকে ইন্ট্রোডিউস করতে চায়, কীরকম ইন্ট্রোডাকশনটাই কীরকম হবে, যে আমি অমুক, এটা বলতে গেলে সেখানে বলতে হবে আমি অমুক, নাম বলতে হবে। কিষণ গোত্র কি? শ্রীবৎস গোত্র। আপস্তম্ভ সূত্র এবং তৈত্তিরীয় শাখার, যজুর্বেদের তৈত্তিরীয় শাখার আপস্তম্ভর যে লাইন, সেখান থেকে এটা পাচ্ছি যে আমি শ্রীবৎস গোত্র, এবং আমার 5টা প্রবর, আমার ভার্গব, চবন, আপনবান, ঔর্ব এবং জামদগ্ন, এই 5 জন প্রবরের নাম উল্লেখ করতে হবে। লক্ষণীয়, এবং এটা বোধায়ন স্তোত্রসূত্রে এইভাবে আছে। পট্টাভিরাম শাস্ত্রী, যেটা তার বেদার্থ পারিজাত বলে একখানা বই, সেখানে এই কথাটার উল্লেখ করেছে। আমি এতটা জটিলতার মধ্যে যাচ্ছি না, কিন্তু একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। যেমন গোত্রের প্রবর আমি কি বললাম, যে 3 জন অথবা 4 জন নয়, কিন্তু 5 জনের অতিরিক্ত নয়। যেমন উপমন্যু গোত্রের প্রবর ঋষিরা কারা? উপমন্যু গোত্র, তাদের প্রবর ঋষিরা হলেন বশিষ্ঠ, ভরদ বসু এবং ইন্দ্রপ্রমদ। ইন্দ্রপ্রমদ কিন্তু একজন ঋষি, বৈদিক মন্ত্রদ্রষ্টা ঋষি। পরাশর গোত্রের প্রবর ঋষিরা কারা? বশিষ্ঠ, শাক্ত্র। শাক্ত্র বশিষ্ঠের ছেলের নাম হচ্ছে শক্তি, না হয় শক্ত্রী, তাহলে তার ছেলেরা বলেন শাক্ত্র অথবা শাক্তীয়। এই যে বশিষ্ঠের ছেলের নাম এবং বশিষ্ঠের ছেলেদের নাম, এবং পারাশর্য। লক্ষণীয়, এই শক্ত্রীয় বশিষ্ঠের ছেলে, পরাশর শক্তির ছেলে, কিন্তু এখানে 3 জনের নাম করতে হলো। অর্থাৎ কিনা একজন উপমন্যু গোত্রের ঋষিরা যেরকম যখন বলবেন যে তাদের প্রবরের নাম বলবেন, তখন যেরকম বলছেন বশিষ্ঠ, ভরত বসু এবং ইন্দ্রপ্রমদ, 3 জনের নাম করলেন। পরাশর গোত্রেও সেই রকম প্রবর ঋষিরা হলেন বশিষ্ঠ, শক্তির ছেলেরা অথবা, এবং পরাশরের ছেলেরা। দেখুন, খেয়াল করে দেখুন, পরাশরের ছেলেরা তৈরি হয়ে যাচ্ছে। তা
তার মানে বহু দূর পর্যন্ত চলে আসছে। কিন্তু কুণ্ডিন গোত্রের যে ঋষি, প্রবর ঋষি, সেখানে যখন স্মরণ করতে হবে তখন বলছেন বশিষ্ঠ, মৈত্রাবরুণ এবং কৌণ্ডিন্য প্রবরের চিহ্ন সেখানে দেখাতে হবে। এই সব কথা বলে আমি তিনজনের কথা উল্লেখ করলাম, এরকম পাঁচজনের কথাও আমি শোনালাম আপনার পট্টাভিরাম শাস্ত্রীর বক্তব্য থেকে। এইরকমভাবে তার মানে দাঁড়ালো যে গোত্র প্রবর্তক ঋষি যারা, তারা হচ্ছেন প্রবর, এবং তারা কি করছেন, মনের ব্যাবর্তক মণিগণা, অর্থাৎ একজনের থেকে যে আলাদা আর একজন, সেটা কিন্তু এই পৃথকতাটা তৈরি করছেন কিন্তু সেই প্রবর মানুষটি। তারাই কিন্তু অন্য গোত্র থেকে তাদের গোত্রকে আলাদা করছেন প্রধানভাবে, যে তিনি মন্ত্রদ্রষ্টা ঋষি। আমি লক্ষণীয়, আমি আর খুব বেশি দূর এগোবে না, কারণ একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে এরা মনে করেন যে যারা বৈদিক মন্ত্র দ্রষ্টা ঋষি, একেবারে মূল বৈদিক মন্ত্র দ্রষ্টা ঋষি, এবং তারা এমনই অবস্থা, তারা যখন অগ্নির সেবা করতেন, অগ্নির সেবা অর্থাৎ অগ্নির সেবা মানে অগ্নিচয়ন থেকে আরম্ভ করে, আগুনে ঘি ঢালা থেকে আরম্ভ করে, আগুনের মধ্য দিয়ে দেবতাকে স্মরণ করা থেকে আরম্ভ করে, তখন তারা ওই অগ্নিটাকে একেবারে যে ঋষি তার নামেই ডাকতেন। এটা লক্ষণীয়। তার মানে এই অগ্নির সঙ্গে একটা খুব বড় সংযোগ রয়েছে কিন্তু গোত্র প্রবর্তক যে প্রবর ঋষিরা, তাদের সঙ্গে। তারা 49 জন। সেই 49 জন ঋষির থেকেই পরবর্তীকালে তাদের হয়তো 1, 2, 3 অথবা 1, 2, 3, 4, 5 এই 5জন মিলে কিন্তু এক একটা গোত্র তৈরি হয়েছে। সেই গোত্র, তার কেন বলছেন এটা, যেহেতু এদের 5টা থেকেই 5টা অন্যান্য 1000 বংশ তৈরি হতে পারে, কিন্তু এই 1000 বংশধর তারা মনে রাখবে যে আমাদের প্রবর হচ্ছেন এই 5 জন। তার মানে কি হলো, শত শত জায়গায় ছড়িয়ে গেল, এরা যখন প্রবরটা উচ্চারণ করবেন তখন দেখা যাবে যে তাদের মূল ঋষিটা হচ্ছেন সেই মন্ত্রদ্রষ্টা 5 জন ঋষি, যারা অগ্নির সঙ্গে সংযুক্ত ছিলেন। এই ঋগ্বৈদিক অগ্নির সঙ্গে সংযুক্ত থাকাটা প্রবর ঋষির একটা খুব বড় লক্ষণ হিসেবে চিহ্নিত হয়েছে। মানে ধরা যাক একটা বৎস গোত্র, তার প্রবর যে আছে 5টা, ভার্গব, চবন, আপনবান, ঔর্ব এবং জামদগ্ন। লক্ষণীয় কি জানেন, দেখুন এরা কিন্তু সব ভৃগুরই লোক। চবনও ভৃগুবংশে জন্মগ্রহণ করেছেন, এই আপনবানও তাই, ঔর্ব তার নামে অগ্নির নাম আছে, ঔর্ব অগ্নি, করে বিখ্যাত নাম অগ্নি। আর জামদগ্ন, তিনি জামদগ্ন এখানে পরশুরামও হতে পারেন তা কিন্তু নন, অর্থাৎ যমদগ্নির বংশ। লক্ষণীয়, যমদগ্নির বাবা ঋচিক, তিনি কম বড় ঋষি ছিলেন না, তার নামে কিন্তু গোত্র প্রবর্তন হলো না, কিন্তু যমদগ্নির নামে গোত্র প্রবর্তন তৈরি হলো এবং তাকে জামদগ্নি। তা আমি কিন্তু বৎস গোত্রীয় যারা, তারা কিন্তু 5 জন প্রবরের নাম স্মরণ করছেন। তাহলে আপনাদের মনে হয় আপনাদেরকে ঘুলিয়ে দেওয়ার পক্ষে আমার মনে হয় আমি যথেষ্ট আলোচনা করে ফেলেছি, এবং ঘুলিয়ে যাচ্ছে কিনা সেটা পরবর্তীকালে আমরা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, কারণ ঘুলিয়ে গেছে, কারণ আমারই গুলিয়ে যাচ্ছে, তো আপনাদের গুলিয়ে না যাওয়ার। কিন্তু একটা জিনিস মনে রাখুন, শুধু খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে এইটা, যেটা আমাদের ম্যাক্স মুলার সাহেব খুব সুন্দর করে ইংরেজিতে বলেছেন, when the fire is to be consecrated, অগ্নি হব্যবাহন, the god who carries the libations to heaven, কেন, অগ্নিমুখা হিব দেবা, অগ্নির মাধ্যমেই কিন্তু আমরা অন্য সমস্ত দেবতার অর্চনা করি। আমি যদি বিষ্ণুর হোম করতে চাই তাও আগুনেই দিই,
আমি যদি দেবী শক্তি পূজার কোনো হোম করি তাও আগুন জ্বেলেই তার মধ্যে তার আহুতি দিই, তাই না? সেই জন্য বলছেন হোয়েন দ্য ফায়ার ইজ টু বি কনসিক্রেটেড, মানে আহুতি দেওয়া হবে যেখানে, অগ্নি হব্য বাহন, the God who carries the libations to heaven must be invoked. তাকে ইনভোক মানে তাকে স্তুতি করতে হয়। The invocation or invitation of Agni is called প্রবর। তিনি কিন্তু ম্যাক্স মুলার কিন্তু একদম সংস্কৃত একেবারে কোট করছেন যেখান থেকে, সেখানে আপনার ওই বৌধায়ন শ্রৌতসূত্র আশ্বলায়ন শ্রৌতসূত্র থেকে কোট করছেন যে অগ্নের আহ্বনীয়স্য প্রকর্ষেণ প্রার্থনানি তৈস্তৈ মন্ত্রদিগ্ভীর এক দ্বি আমি যেটা বললাম 1 2 3 পঞ্চসংখ্য, আবার 5 নট 4, পঞ্চসংখ্যকৈক বিশিষ্টানি একার্ষেয়া দার্ষেয়া স্ত্রার্ষেয়া, আর্ষ মানে ঋষির বচন, তাহলে একার্ষেয়া একজন ঋষি হতে পারেন, দ্বার্ষেয়া মানে 2 জন ঋষি থাকতে পারেন, স্ত্রয়ার্ষেয়া মানে 3 জন ঋষি থাকতে পারেন, তারপরেই পঞ্চার্ষেয়া প্রবরা উচ্চন্তে, এই 5 জন, 3 2 1 4 নেই। এটা কেন সেটা আমি বলতে পারবো না, এবং বলতে গেলে যে সময় লাগবে সেটাও দিতে পারবো না। কিন্তু এবারে বলি এই এত গোত্র প্রবর কেন? ওরা যেটা ভেবেছিলেন যে প্রধানত বৈবাহিক যে সংস্কার আমাদের আছে সেখানে ওরা মনে করতেন এই যে স্বগোত্র অর্থাৎ একই গোত্রের সঙ্গে আর একটি গোত্রের যখন বিবাহ হবে সেখানে যেন স্বগোত্র না হয়। কেন? ওরা ভাবছেন যদি স্বগোত্র হয় তাহলে তারা ভাই বোনের পর্যায়ে গিয়ে পড়ছে। আপনারা যদি পুরাতন এখনকার দিনে তো বুঝতে পারবেন না, আমাদের যে একান্নবর্তী সংসার ছিল সেসব জায়গায় এক একজনের 5টা 6টা 7টা করে সন্তান, মেয়ে পুরুষ এই মিলিয়ে 6টা 7টা কমের কোনো সন্তানের ব্যাপার ছিল না। সেইখানে দাঁড়িয়ে তারা যখন ছড়িয়ে পড়ছে সেখানে কত সম্বন্ধ যে তৈরি হতো, এবং খুব দূরে চলে গেলে আমরা বলতাম লতায় পাতায় সম্বন্ধ, মানে আপনি তাকে চেনেন না আসলে, কিন্তু লতায় পাতায় নয়, সম্বন্ধটা রয়ে গেছে। তার মানে এই যে একটা শ্রাদ্ধ বাসরে কিংবা বিবাহ বাসরে 7 পুরুষের নাম বলতে হতো, তাহলে এই 7 পুরুষ 8 পুরুষ পর্যন্ত বাদ দিয়ে কিন্তু কন্যার বিবাহ তৈরি করতে হতো, এবং সেখানে দেখতো আমার সমান গোত্র কিনা, সমান প্রবর কিনা। এটা ওরা বায়োলজিক্যাল দিক থেকে যদি চিন্তা করেন তাহলে ওনারা ভাবতেন, এসব নিয়ে অনেক আলোচনা আছে, হ্যাঁ, সেসব আলোচনার মধ্যে দেখা গেছে যে বায়োলজিক্যালি যদি সমান গোত্র হয়, যেটা অনেক আগে ছিল, হ্যাঁ, যখন আস্তে আস্তে গোত্রগুলো তৈরি হচ্ছে তখন সংখ্যা অত্যন্ত কম, ফলে 8 পুরুষ পর্যন্ত ওরা ভাবতো যে এদের সঙ্গে বিবাহ হলে ওরা আয়ুর্বেদিক মতে ভাবতো যে সন্তানদের কিন্তু অনেক সময় দুর্ভাবনা থাকে যে তারা সঠিকভাবে সন্তান প্রসব করবে কিনা, এরমভাবে তারা ভাবতেন, এবং সে একটা ইনসেস্চুয়াস রিলেশন তৈরি হয় বলে তারা মনে করতেন। কিন্তু আজকের দিনে আমি চাটা মনে করি না, কেননা কত পুরুষ যে চলে গেছে, তারপরে কত পুরুষ, শত 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 পুরুষ যে চলে গেছে, তারপরে এই স্বগোত্র আর সমান প্রবরের কোনো মানে আছে বলে আমি মনে করি না। এটা হচ্ছে কারণ আপনার একটা দেখেছি অ্যারেঞ্জ ম্যারেজে যখন একটা বিয়ে ঠিক হচ্ছে, আপনি একেবারে পুরো একটা অন্য, মানে এখান থেকে জলপাইগুড়িতে গিয়ে বিয়ে ঠিক করছেন, সেখানে দেখা যাচ্ছে যে কার সঙ্গে বিয়ে ঠিক হচ্ছে সেখানে তার হয়তো দেখা গেলো আপনার সঙ্গে, আপনি কার সঙ্গে করতো, সেও কার সঙ্গে করতো, বলেন এই তো গোত্র চলবে না, এটা উচিত নয়। যার ফলে ওনারা তখন দিনকার দিনেই বেশ লোকগুলো বুঝতে পেরেছিলেন যেটা বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, যে এখনও সেই 8 পুরুষের খেয়াল করাটা ঠিক নয়। কেন? এই জন্যে ঠিক নয় যে বহু পুরুষ চলে গেছে, যার জন্যে আমাদের পূর্বপুরুষদেরই দেখেছি তারা মামা কন্যা সম্প্রদান নিজে না করে
একটা গোত্রান্তর করে দিতেন মামার সঙ্গে, মামা সেই কন্যা সম্পাদন করছেন। আমি মনে করি এটুকুও এখন আর করার কোনো প্রয়োজন নেই, কেননা শত শত পুরুষ চলে যাওয়ার পরে এখন অচেনা একজন স্বগোত্র সমান প্রবর, প্রবর তো কেউ খেয়ালই করেন না, গোত্রটা খেয়াল করে আহা ওহু নাচানাচি করতে থাকেন। করবেন না, এটা এখন আর করার এটা কোনো প্রয়োজন নেই। এখন আর ইনসেস্টুয়াল রিলেশন তৈরি হওয়ার কারণ নেই। এটা থেকে এইটুকু একটা বলার চেষ্টা রাখলাম। আর একটা জিনিস আমাকে এখানে একটু বলে যেতে হবে, যে গোত্র কিভাবে চলেছে তার কোনো কোনো ইয়ত্তা নেই। এবং একটা জিনিস আমাকে আজকে একটু বলতে হবে, যে এক ভদ্রলোক আমাকে বহুদিন থেকে একটা প্রশ্ন করার চেষ্টা করছেন, সেখানে আমার এটা মনে হয়েছে তার একটা সঙ্গতি আছে, আমার একটা উত্তর দেওয়া উচিত সেখানে। জীব কর্মকার বলে এক ভদ্রলোক অনেক দিন থেকে প্রশ্ন করছেন, যে তাদের বোধহয় তিনি নিজে যেভাবে লিখছেন যে আলিমান গোত্র অথবা আল্লমান গোত্র, এর সম্বন্ধে আমি কিছু জানি না, আমি কিছু খুঁজে পাচ্ছি না জানা। আমি আপনাকে বলি যে এই যে গোত্র কোথায় কোনভাবে কোথা দিয়ে চলে গেছে তার কোনো কিন্তু ইয়ত্তা নেই। লক্ষ্য করে দেখবেন, ক্ষত্রিয়রাও তারাও গোত্রের নাম বলেন, বৈশ্যরাও বলেন, এমনকি শূদ্ররাও বলেন, তারাও বলেন অনেকে কাশ্যপ গোত্র। তাহলে এই যে গোত্র পরম্পরা সিদ্ধ আমাদের এখানে পরবর্তীকালের যত গোত্র আছে, সেটা বেশিরভাগই একটু অন্য ধরনের। এবং সেখানে বলা হচ্ছে শাণ্ডিল্য ইত্যাদি 24 জন মুনির নাম করা হয়। হ্যাঁ, সেই মুনি তারাই ব্রাহ্মণের গোত্র প্রবর্তক। এটা বৃদ্ধ মনু বলে একটা স্মৃতিগ্রন্থ আছে, সেখানেই শাণ্ডিল্যাদি 24 গোত্রের মুনি ধরা হচ্ছে। চেঞ্জ তো হয়েছে অনেক কিছু পরপর, আমি মূল কথাগুলো বললাম। এখন ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং অন্য বর্ণ সংকর যেগুলো আছে, তাদের গোত্র প্রবরগুলো কি করে ঠিক হয়? অনেকেই বলেন, শূদ্ররাও বলেন, ক্ষত্রিয়রাও বলেন। আমি যদি এই জাতপাতগুলোতে আমি বিশ্বাস করি না খুব একটা, কিন্তু বলেন অনেকে যে আমি কাশ্যপ গোত্রের ইত্যাদি বলেন। সেখানে এটা বুঝতে হবে যে পুরোহিত যারা ছিলেন, তাদের যারা পুরোহিত, যারা বিয়ে দিচ্ছেন কিংবা শ্রাদ্ধকর্ম করছেন, একটা কুলো পুরোহিত যিনি, সেটা শূদ্রেরও হতে পারে, তিনি শূদ্র যাজন করেন, সেই পুরোহিতের গোত্র অনুসারেই তারা কিন্তু গোত্র উচ্চারণ করেন যে আমি কাশ্যপ গোত্র। হয়তো তার পুরোহিত যিনি ছিলেন তিনি কাশ্যপ গোত্রের লোক। এবং ক্ষত্রিয় ইত্যাদিরও একটা গোত্র থাকা উচিত ছিল, কিন্তু পরবর্তীকালে ক্ষত্রিয় ব্যাপারটাই যেহেতু উঠে গেছিল, ফলে সেখানেও কিন্তু ওই ব্রাহ্মণ পুরোহিত যিনি কুলপুরোহিত, তার নামে গোত্র তৈরি হতো। আমি এই ভদ্রলোক যিনি বলেছেন যে আল্লমান গোত্র, আমি এই কথাটা বলে নিলাম এই জন্যে যে কোথায় চলে গেছে একটা জিনিস ভাবুন। আল্লমান কিংবা আলিমান কিংবা আলিমান এইরকম কোনো গোত্র, অনেকেই সেটা বলছেন সেটা আলম্বায়ন গোত্র থেকে আসতে পারে, কারণ আলম্বায়ন থেকে আলিমান আসা সহজ। আল্লমান তো হতেই পারে, আলিমানও হতে পারে, কোনো শব্দটাই কিন্তু সঠিক নয়। যদি পুরাতন কোনো শব্দ ধরতে হয় তাহলে আলম্বায়নই ধরতে হয়। এবং আল্লমান কিংবা আলিমান গোত্রের লোকেরা যে তারা আলিমান গোত্র কিংবা আল্লমান বলে না তা নয়, অনেকেই আছে। কিন্তু লক্ষণীয়, এরা কিন্তু আমি যতটা রিসার্চ করে দেখেছি, এরা কিন্তু আছেন কতগুলো পার্টিকুলার জায়গায়, অর্থাৎ ইস্ট উত্তরপ্রদেশ, বিহারে কিছু আছেন এবং ঝাড়খণ্ডে আছেন। যিনি রাজীব কর্মকার, তিনি যদি আল্লমান গোত্রের হন, তাহলে তিনি এই বঙ্গেই আছেন। তার মানে কি, এই যে ছড়িয়ে পড়েছে, এবং এদের কাজ কিন্তু ছিল, এই যে আল্লমান গোত্রের লোকেরা যারা, তারা মেইনলি কিন্তু কৃষিকর্মের সঙ্গে যুক্ত, কোনো কোনো জায়গায় পশুপালনের সঙ্গে যুক্ত, এবং এগ্রিকালচার এবং ক্যাটল রিয়ারিং যাকে বলি আমরা,
পশুপালন এবং এদের সঙ্গেই কিন্তু প্রধানত যুক্ত এই আল্লমান গোত্রের লোকেরা। এবং উত্তরপ্রদেশে আছেন এবং বিহারে আছেন, ঝাড়খণ্ডে আছেন। শুধু তাই নয়, লক্ষণীয় যে আলম্বায়ন গোত্র যারা, তাদেরও কিন্তু জায়গাটা ওই একই, ওই উত্তরপ্রদেশ, ইস্ট উত্তরপ্রদেশ, ওই ঝাড়খণ্ড, ওই বিহার। কাজে এই অঞ্চলের গোষ্ঠীর মধ্যে যারা মেইনলি এগ্রিকালচারাল কর্ম করছেন কিংবা কেটল রিয়ারিং করছেন, পশুপালন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যেই কিন্তু এই আল্লমান গোত্র দেখা যায়। এখন আমি বেশ ভালো জানি যে যিনি আমাকে এই প্রশ্ন করেছেন তিনি কৃষিকর্মও করছেন না, তিনি হয়তোবা পশুপালনও করছেন না, কিন্তু গোত্রটা সেখান থেকে এসছে এবং কত দূরে চলে এসছে এটা ভাবুন। কাজে এইরকম গোত্রের সঞ্চার কিন্তু আমাদের অন্যান্য যে পুরাতন ঋষি প্রবর, সেখান থেকে পুরোহিতের মাধ্যমে বহু বহু জায়গায় এই রকম গোত্রের সঞ্চার হয়ে গেছে। যার জন্যই বলছিলাম, এখন আর ওই গোত্র প্রবর দেখে স্বগোত্র আর সমান প্রবরে বিবাহ দেব না, এ কথাটা এখনকার দিনে আর ভাববেন না। কেননা বহু 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 পুরুষ মাঝখানে চলে গেছে, গঙ্গা দিয়ে বহু বহু জল বয়ে গেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন এইসব সময়টায়।